প্রেমের মানুষ ঘুমাইলে ছায়া থাকে। আমার নাম পল্লী বাউল জবান আলী ফকির। বাউল জবানে কয় তার সৎ পীড়িতের সার্থকতা মধুর মিলন। আমার দাদা যে বাউল গণে তাই বই আছে। আমার কমার মাঝে 7-8টা গান আছে পাণ্ডুলিপি। ভালো মন্দের ধার ধারে না যা বলার বলুক লোকে, প্রেমের মানুষ ঘুমাইলে ছায়া থাকে। সবাইকে শুভেচ্ছা লোকসুরের পক্ষ থেকে। আজকে আমরা যাচ্ছি আমাদের সিলেটের সুনামগঞ্জে একজন সাধক ফকির জবান আলী ফকির, তিনি জীবনের শেষ সময়ে দাঁড়িয়ে আছেন। তো জবান আলী ফকির অসংখ্য গান লিখেছেন, তার সৃষ্টিগুলো আমাদের বাংলাদেশের অনেক শিল্পীরা তার গান পরিবেশন করেছেন। তো আমার সাথে আছে বন্ধুবর রশিদ। আপনারা লোকসুরের সাথেই থাকবেন। আপনারা জানেন যে লোকসুর সবসময় চেষ্টা করে সিলেটের মরমী মহাজনদের জীবনী তুলে ধরার। তো আশা করি আমাদের সাথে থাকবেন আপনারা। বাংলাদেশ গানের দেশ, গান আর ভাটি বাংলার সুরই যেন বাংলার প্রাণ। 360 পূর্ণভূমি আমাদের এই সিলেটে অসংখ্য মরমী বাউল মহাজনের জন্ম হয়েছে। আমরা তেমনই একজন বাউলের সন্ধানে আজকে যাচ্ছি আমাদের সিলেটের সুনামগঞ্জে। পল্লী বাউল জবান আলী, তিনি এখনো 92 বছর ঊর্ধ্ব জীবিত একজন বাউল। পল্লী বাউল জবান আলীর জন্ম হয়েছে 1935 সালে। তার পিতার নাম আব্দুল মুতলিব ফকির, মাতার নাম মরিয়ম বেগম। পল্লী বাউল জবান আলী শিক্ষা শুরু হয় সরকারি জুবিলি উচ্চ বিদ্যালয়। তিনি অর্থ টানাপোড়েনের জন্য 7ম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেন। পারিবারিক টানাপোড়েনে আর স্কুলে যাওয়া হয়নি। তিনি বলেন, আমার যখন বুঝ হয় তখন থেকেই আমি গান গাই, জীবন যৌবন সপেছেন গানে। জয়গুরু বন্ধুগণ, এমন একজন বাউল, প্রবীণ বাউল, আমার শ্রদ্ধেয় বাউল জবান আলী সাহেবের কথা দিয়ে একটি কথা সংক্ষেপে আপনাদের সামনে ধরে তুলব। সুনামগঞ্জে আশেপাশে কোথাও কোনো গান হইলে ওনার সঙ্গে প্রায় দেখা হইতো, কথা হইতো। সুন্দর মনের একজন বাউল, উনি ভালো লেখেন, ভালো গান, উনি ভালো পালা গান করতেন। আমার সৌভাগ্য হয়েছে আমি ওনার সাথে 2-1 বার পালা গানও করতে পারছি। তো বিশেষ করে ওনার অনেকগুলা স্বরচিত ওনার সৃষ্টি খুব জনপ্রিয়তা, দেশ বিদেশে অনেক প্রশংসা দাবিদার হয়েছে ওনার লেখাগুলা। ওনার একটা অনুষ্ঠানে ওনার কিছু লেখা গান লইয়া আমিও অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলাম সুনামগঞ্জ শিল্পকলা একাডেমির অডিটোরিয়াম হলে। পল্লী বাউল জবান আলী ফকির, তার বাবাও গান লিখতেন, তার দাদাও বাউল গনিশা গান লিখতেন। তার 4 পুরুষ বাউল। তিনি বাবার সাথেও অনেক জায়গায় গিয়ে গান পরিবেশন করেছেন। তার অসংখ্য বিখ্যাত গানের মধ্যে প্রেমের মানুষ ঘুমাইলে চাইয়া থাকে, এই গানটি গেয়েছেন আমাদের দেশের বিখ্যাত শিল্পী কুমার বিশ্বজিৎ। এবং পীড়িতের আগুন জলে দ্বিগুণ চলচ্চিত্র গেয়েছেন মনির খান ও বেবি নাজমিন। এবং আমার মাথাটা ঘুরায়, আমার কলিজা কামড়ায়, রস খাইয়া বিষ খাওয়াইল প্রাণবন্ধু আয়, এই গানটিও বাউল জবান আলীর লেখা। আরো অলোক বাপ্পা, কাজী শুভ, আরো অনেকেই গিয়েছেন তার গান। জবান আলীর গানে প্রেম বিরহ আছে, তেমন আছে স্রষ্টার প্রতি গভীর টান, ভক্তি। তিনি সমাজের নানা অসঙ্গতি তুলে ধরেছেন। তিনি তার গানে বলেছেন, কর্মের ভিতরে ধর্ম, জন্ম জন্মান্তর, আমি কই আগে কর্ম কর। জবান আলী মনে প্রাণে একজন বাউল। তত্ত্বকথা ভাবুকের সরল পথ, তার বই ছাপানো হয় জেলা পরিষদের পক্ষ থেকে এবং দর্পণে দর্শন জেলা প্রশাসনের সহযোগিতায় এই বইগুলো ছাপানো হয়। জবান আলী মূলত মানে এক ধরনের বংশ পরম্পরা যদি আমরা বলি। ওনার দাদা গান করতেন, ওনার বাবা করতেন, উনিও গান করতেন, কিন্তু একটা মানুষ পুরোটা জীবন তিনি গানে দিয়ে দিলেন। এটা আসলে খুব ছোট করে কোনো দেখার কোনো বিষয় নয়, একেবারেই ভিতরগত দায় এবং গানের মাধ্যমে যে কিছু দেয়া যায়
এবং অভ্যাসেরও একটু বিষয় রয়েছে। তো এই অভ্যাস তো সুন্দরের অভ্যাস, আমরা মানে চিরকাল যেটা দেখি যে সঙ্গীত সাধনার মতো করে তিনি করেছেন। তো এইখানে একটি রাষ্ট্রের দায় থাকে যে যারা এই সমাজ সংসারকে যারা লাবণ্য দেয়, যারা সৌন্দর্য দেয়, যারা কোমলতা দান করে, তো মানুষ তো শুধু অন্যের অভাবে মরে না, সংস্কৃতি এবং গান এইসব সুকুমার বৃত্তির কারণেও কিন্তু মানুষের এক ধরনের মৃত্যু হয়। এই জন্য আমরা দেখি যারা শিল্পচর্চা করেন, জীবনব্যাপী শিল্পচর্চা করেন, তারা অনেক সময় অভুক্ত থেকেও করেন যে না, আমাদের সমাজকে, আমাদের আশেপাশের প্রতিবেশীদেরকে ভালো রাখতে হবে। সব মানুষ যদি বৈষয়িক হয়, পৃথিবীটা বিষাক্ত হয়ে যাবে। পল্লী বাউল জবান আলীর মুর্শিদের নাম হচ্ছে সুফি ভান্ডারী সুরুজ মিয়া। তিনি তার মুর্শিদের কাছে অনেক দিন তালিম নিয়েছেন। পল্লী বাউল জবান আলী এখন আর আগের মতো গান গাইতে পারেন না, বয়স এবং রোগে একাকার হয়ে গিয়েছেন। তার একটি ভাঙা ঘর যেখানে তিনি থাকেন, এখনো গান লিখেন, একা একা বসে বসে নিজের সাথেই নিজে যেন আলাপ করেন। আমাদের এই ব্যস্তময় জীবনে এরকম একজন জবান আলীর এই গানগুলো আমাদেরকে অনেক তৃপ্তি দেয়। আমরা জবান আলীর পাশে সবাই যেন দাঁড়াতে পারি। সবাই শুভেচ্ছা। আজকে আমাদের সিলেটের সুনামগঞ্জে, এখানে অসংখ্য মরমী মহাজনদের জন্মস্থান। এই জায়গায় আমি, আমার পাশে যিনি আছেন, এই জায়গাটা হচ্ছে পাঠানবাড়ি এলাকা নামে পরিচিত সুনামগঞ্জে। আমার পাশে যিনি বসে আছেন 91 বয়স ঊর্ধ্ব জবান আলী ফকির। আজকে ওনার গান দেশে বিদেশে অসংখ্য জনপ্রিয়তা পেয়েছে এবং এখনো এই বয়সে তিনি গান লিখে যাচ্ছেন। আমরা জবান আলী ফকিরের কাছে এসেছি দেখতে, ওনার শরীর খুবই খারাপ। তো আমাদের মনে হয়েছে যেন এই আমাদের সিলেটের যারা মরমী সঙ্গীত বা মরমী গানগুলো বারবার মানুষের সামনে তুলে ধরেছেন, এই মহাজনরা আমাদের মাঝে বেঁচে থাকুন এবং তাদের বর্তমান অবস্থা, যারা বেঁচে আছেন তাদের বর্তমান অবস্থা, আর যারা পৃথিবী থেকে ত্যাগ করে গিয়েছেন তারা তো আর যেটুকু আমাদের দিয়ে গেছেন আমরা এটুকুই গ্রহণ করেছি। তো আমি আজকে বসে আছি জবান আলী ফকিরের পাশে। আমরা তার বর্তমান সময়টা জানতে চাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম? আমার নাম পল্লী বাউল জবান আলী ফকির। আচ্ছা, আপনার বাবার নাম? আব্দুল মতলিব ফকির। আর মার নাম মরিয়ম বেগম। মরিয়ম বেগম আমার দাদা জিয়া বাউল। আচ্ছা, আপনার দাদাও জিও বাউল? জি, আপনার বাউল গনি তাই বই আছে। আচ্ছা, বাউল গনি। বাউল গনি। পল্লী বাউল জবান আলী ফকির ব্যক্তিগতভাবে আমার শ্বশুর। তো ওনার যে বয়স, এই বয়সে সুনামগঞ্জ জেলা তথা বাংলাদেশে মনে হয় খুবই কম আছে। সুনামগঞ্জ জেলা সিলেট বিভাগে কেউ নাই। 91 বছর বয়স। সবচেয়ে বড় হতে হলে ওনারা 4 পুরুষ বাউল। এই যে একটা সমৃদ্ধ বাউলের একটা ইতিহাস, এই ইতিহাসটা সারা বাংলাদেশে কোনোখানে নাই। আর ওনাদের গান যারা গবেষণা করছেন, বিশেষ করে আমরা সুনামগঞ্জের একজন আছেন সুভাষ উদ্দিন, লোক গবেষক, তানোর বইতে আছে ওনাদের গান, ওনাদের পূর্বপুরুষের কিছু গান। আপনার ছেলে মেয়ে কয়জন? 10 জন। আচ্ছা, সবাই বেঁচে আছেন? আছেন। আচ্ছা, আপনার বয়স বর্তমানে? বর্তমানে 91। আপনি কি এখনো গান লিখছেন? লিখছি। এখনো লিখতেছেন? লিখছি। আচ্ছা, আমরা পাশেই দেখলাম আপনার ঘরের পাশে এখানে একটা জায়গা, এখানে এটা মাজার কর্ম মানে আপনার সমাধির জন্য আপনি তৈরি করেছেন। করছি। এই পর্যন্ত আপনি কতটুকু গান লিখেছেন সংখ্যা? ধরুন অনুমান বলতেছি 700-800। এখনো এই বয়সে গান লিখে যাচ্ছে? আপনার গান তো আমরা শুনেছি যে কুমার বিশ্বজিৎ স্যারের পরিবেশনায়, প্রেমের মানুষ ঘুমাইলে চাইয়া থাকে, এই গানটি আপনার লেখা? আমার লেখা। এরকম আরো জনপ্রিয় গান? অনেক গান আছে। কাজী শুভ 2022 গাইছে। কোন গানটি? গানটা দিন থাকতে ঘাটতি ফুসকা বান্ধ। আচ্ছা, সোনার চান্দ। হ্যাঁ, শুনেছি। গায়। তারপরে আর কেউ এরকম গাইছে? মনে গাইছে চট্টগ্রামের মনে। এটা গাইছে দেবজিও না চলে। আচ্ছা, বেবিলাজি মনে খান, এরাও গাইছে সবিত। আপনার গান? আমার গান।
ছবিতে কোন গান পরিবেশন হচ্ছে? এই তো এটা প্রেমের মানুষ ঘুমাইলে ছায়া থাকে। বাবা, তো আমরা আপনার এই বর্তমান অবস্থায় আপনি কিভাবে চলতেছেন? আমার বলার কিছু নাই। আমি মনে করি আল্লাহ আমাকে যতটুকু রাখছেন এটি সাফিসিয়েন্ট। কেন 91 বছর বয়সে এখন আমি হাঁটতে পারি। আলহামদুলিল্লাহ, হ্যাঁ, এটা আমার শরীরটা 3 বছর হয় দুটা পাও আমার পেশে আমার তারা লাগছে না। আমার আছে, আমার বাবা আছে, ও চেষ্টা করছেন, আচ্ছা আচ্ছা, চেষ্টা করছেন কারেন্টের ইলেকট্রিক দিয়া যাতে আপনি স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারেন। খামাইছে না। প্রেমিকের এক পলকে কোটি বছর যায়, এরেছে মরণ ভালো থাকা প্রতিকা। পল্লী বাউল জবানে গায়, পল্লী বাউল জবানে গায়, তার খবর কে রাখে? প্রেমের মানুষ ঘুমাইলে সাইয়া থাকে, প্রেমের মানুষ ঘুমাইলে সাইয়া থাকে। যাই হোক, এইটা নিয়ে 3 মাস আমার কণ্ঠের মধ্যে বিরাট অসুবিধা দেখাচ্ছিল। আচ্ছা আচ্ছা, আমি সিলেট গেছি, ডাক্তার নাইম জি। চেষ্টা করিয়া যতটুকু ভরসা করছে, হয়তো আর ভালো হবে না, আচ্ছা আচ্ছা। আর ভালো হবে না। আমারে বহুত মায়া করছে ডাক্তার নাইম। আপনার শরীরের বর্তমান অবস্থা কি, মানে গলায় কি সমস্যা? গলায় কিছু খাইলে পান লাগে যায়, আচ্ছা, লিকুইড ছাড়া কিছু খাইতে পারি না, শক্ত খাবার খাইতে পারি। এমনি আপনার চিকিৎসা কিভাবে চলছে? চিকিৎসা জাল দিছে, আমি কিনা খাই। পল্লী বাউল জবান আলী এখন বয়সের ভারে নুজ্জমান, তান এখন বুকাল কর নষ্ট হয়ে গেছে। এখন উনি কথা হইতে খুবই কষ্ট হয়, খাইতেও কষ্ট হয়। দেশ বিদেশে যারা আছেন, যারা সংস্কৃতিরে বালা পাইন, আমি আশা করবো যে সরকারের পাশাপাশি তারাও যেন পল্লী বাউল জবান আলীর চিকিৎসার্থে সাহায্যে এগিয়ে আসে। রাত্রে ঘুমাও ইচ্ছা মতো, দিনে ঘুমাও 3 বেলা, কত ঘুম ঘুমাইবে জবান পাগলা। রাত্রে ঘুমাও ইচ্ছা মতো, দিনে ঘুমাও 3 বেলা, কত ঘুম ঘুমাইবে জবান পাগলা, কত ঘুম ঘুমাইবে রে মন পাগলা। ভেবুলে কাটাইলে জীবন, আল্লাহ বলবে কোন বেলা। বেভুলে কাটাইলি জীবন, আল্লাহ বলবে কোন বেলা, কত ঘুম ঘুমাইবে জবান পাগলা। জবান আলী ফকিরের ছেলে আমরা শামীম ভাইরে পাইছি। তো শামীম ভাইয়ের কাছ থেকে আমরা জানতে চাইলাম যে বর্তমানে তানোর চিকিৎসা বা তার জীবন কিভাবে করে দেখাশোনা। জি আলহামদুলিল্লাহ, এটা আমরাই করলাম এখন বর্তমানে, যেহেতু আমরা আছি। আমার বাবা জি উনি দেখাশোনার দায়িত্বটা আমরাই করলাম। সরকারিভাবে এটাই, জি জি আমার কথা হইল জি না, সরকারিভাবে আমরা এখন পর্যন্ত কোনো পাইছি না। আর যেগুলা পাইছিল আমার বাবা, এগুলা একেবারে নগণ্য, এগুলা বলার মানে রাখে না, আশাটা কি একেবারে জি একেবারে নগণ্য। কারণ উনি যেগুলা সেই বাউল তো আর সুনামগঞ্জে না, আপনারা খুঁজলে হয়তো দেখতে পারেন। সুনামগঞ্জে না, সিলেটও মনে হয়, পুরা সিলেট বিভাগ খুঁজলে আমার মনে হয় না প্রবীণ মানুষ, জি এই ধরনের প্রবীণ মানুষ, 91+ আমার বাবার বয়স। এমনিতে আপনি কি আশা রাখুন যেটুকু সময় জীবিত আছেন জি পৃথিবীর, সরকারিভাবে তাদের সহযোগিতা? জি জি সহযোগিতা আমরা চাইলাম, জি অবশ্যই। আমার বাবা আর বাইসা থাকতা, আমরা আপনারা আশা করি এই দোয়া করবা আমার বাবা বাসুকা। আমরা চাইলাম আমার দাদা 160 বছর বাঁচেন, তাই না 100 বছর বাঁচতা, অবশ্যই আরো বাঁচতা আলহামদুলিল্লাহ। জি জ্বালা বুঝবে কি অন্য লোকে, প্রেমিক আছে কি সুখে, বিরহিনীর মুখে কত বেদনা। জ্বালা বুঝবে কি অন্য লোকে, প্রেমিক আছে কি সুখে, বিরহিনীর মুখে কি যে বেদনা।
মধুর মিলন, পীড়িতের সার্থকতা মধুর মিলন। জি, কিন্তু এই সরকারি সরকারি ভাবে আমারও ওইটাই দাবি, সরকার এইভাবে যদি কোনো সহযোগিতা করা হয় মনে হয় আমার বাবাটা চিকিৎসা এবং শেষ সময় ওনার একটু শান্তিপূর্ণ ভাবে জানি উনি বিদায় নিতে পারেন আর কি, সহযোগিতা এই সরকারি সহযোগিতা হইলে পরে। বাউল জওয়ান আলী চাচা উনি আমার একজন উস্তাদ, উনি আমার হাতে ধরে বেহালা শিখাইছিলেন। আমি ওনার বেহালা এবং ওনার শেখানো অনেক গান আমি শিখেছি ওনার। তো বাউল জওয়ান আলী চাচা আসলে একজন গুণী মানুষ। উনি এখন খুব অসুস্থ, ওনার চিকিৎসার জন্য উনি টাকার অভাবে উনি চিকিৎসা করাতে পারছেন না। তো আমরা সবাই ওনার এই অসহায় সময়ে আমরা হাত বাড়িয়ে ওনার পাশে থাকার জন্য আমি সবাইকে আহ্বান করছি। আমার বড় বাপের নাম হইল ইজ্জত তালুকদার, মানে বাউল ইজ্জত তালুকদার, ইজ্জত তালুকদার। আসন রাজা আনছিল। আচ্ছা, তারপরে হইলেন গা ইজ্জত তালুকদার বাউল গনি, বাউল গনি। বাউল গনি নাম আচ্ছা আচ্ছা গানের বই আছে। আচ্ছা আচ্ছা পরে হইলেন আব্দুল মুতলিব। আচ্ছা, বাউল আব্দুল মুতলিব। হ্যাঁ, আচ্ছা পরে আমি। আচ্ছা আচ্ছা, জওয়ান আলী। জি, আমি বাবাজি এটি হই। আমার মতন অনেক বাউল আছে, জি আছে। তাদের হচ্ছে অবহেলিত ভাবে দেখা হয় না। আমি চাই এই এলাকার একটা জনপ্রিয় মানুষ যদি হয়ে থাকে তারা তৈরি তোলা হোক। আপনি যখন গান লিখেন, যুবক ছিলেন, তখন আপনার সময় কারা কারা আপনার পাশে গান বাজনা করেছেন সেই সময়? দুলমিন শাহ, আচ্ছা, করিম, জি সাত্তার সাহেব, জি সফর আলী, জি, শাহাবুদ্দিন, জি, মহরম শাহ, জি, এটা সিদ্দিক আলী, জি। কামাল, কামাল পাশা। আহ, আচ্ছা আচ্ছা, তার সাথে গান গেয়েছি। মানে আপনি তাদের সাথে প্রতিদ্বন্দ্বী হয়ে বাউল গান পরিবেশন করেছেন। ছোট আগে আমি, আচ্ছা, তারা বড়। আর যারা বাউল গান করেন, যারা মরমী গান করেন, যে মানুষটা বাউল সে তো প্রতিনিয়ত পুড়ছে, সে পুড়তে পুড়তে এই সমাজকে দেয়। সে তার মানে কোনো একদিন তার এমন হয় যে পরিবারের জন্য সে খাবার নিয়ে যেতে পারেনি, হ্যাঁ, এই যন্ত্রণা সে ভুলে যায় আর একটা নতুন গান করে। যখন একটি নতুন গান সামনে আসে, নতুন গান সমাজকে দিতে পারেন, তখন তিনি এই দুঃখের কথা ভুলে যান। এই ভুলতে ভুলতেই তো তিনি তার জীবন যাপন করেন। তার মধ্যে এই সমাজ তাকে নিগৃহীত করে আলাদাভাবে, এটি চরম বেদনার, এটি নৃশংস, এর থেকে ভয়ানক আর কিছু হতে পারে না। একটা সিনেমায় বোধহয় ওনার গান গিয়েছিল। তো এই জবান আলী এবং সুনামগঞ্জ অঞ্চলে তো উনি নিয়মিত গান করেছেন। অনেক জায়গায় উনি হেঁটে হেঁটে যেতেন, হেঁটে হেঁটে গিয়ে উনি গান করতেন। টাকা দিল কি দিল না এটার দিকে অনেক সময় তাকাননি, কারণ শিল্পীদের স্বভাবই এটি যে একটু ভালো লাগার জায়গা মনের মানুষ পেলেই চলে যেতেন, কেউ ডাকলেই হয়তো চলে যেতেন, কখনো কখনো অযাচিত ভাবেই যেতেন। তো যাই হোক, আজকে যে বিষয়টি অনুধাবন করছি, এই জবান আলী আজ পর্যন্ত রাষ্ট্রীয় স্বীকৃতিটুকু পেলেন না, মানে একজন গীতিকার তালিকায় এখনো আসতে পারলেন না, অথচ অনেক গান তার। তা আপনার এই সমবয়সের তো কোনো বাউলই পৃথিবীতে নেই, নাই, আপনি বেঁচে আছেন। তো এমনি তাদের সময় আপনি যখন গান পরিবেশন করেন তখনকার কোনো স্মৃতি মনে আছে কারোর সাথে? দূরবীন শাহ হোক বা কামাল পাশা হোক, জি, যদি একটু বলেন। জুবিনের সাথে আমি গান গাইছি মাঠবাড়ি। ভাটপাড়ি, মাঠবাড়ি, আচ্ছা মাঝবাড়ি, হয়তো ওই গ্রাম। পাশের গ্রাম। এখানে 8 জন বাউল ছিলেন, আচ্ছা, আমি একজনের গান গাইছি। কারি আমিরুদ্দিন আমার সমবয়সী, কিছু কম বয়স জি, এও আসিল। আচ্ছা, 10 জন বা 8 জন বাউল ছিলেন। মকরম শাহ, আব্দুর রহিম, সিদ্দিক আলী, শাহাবুদ্দিন, তারপরে বাবুল গান মফিজ, আচ্ছা। আতাওয়াল তাবুর, এই সমস্ত প্রমুখ ছিলেন উপস্থিত। আমি গান গাইছি, আমার বাবাও ছিলেন। আপনি লেখাপড়া কতটুকু করেছেন? আমি ক্লাস 7 পর্যন্ত পড়েছি। আচ্ছা আচ্ছা, গভর্নমেন্ট স্কুলের ছাত্র, 1949। তো ওনাদের সাথে যখন মালজোড়া গান বা যে গানগুলো হতো সেই সময়কার সময় যদি কোনো স্মৃতি মনে থাকে? স্মৃতি, আপনাদের সাবজেক্ট ছিল হাসানের মাঠ। আচ্ছা আচ্ছা, আমি দুর্বল সাহেব হিসাবে সম্মান জানাইয়া তার তো বয়স্ক জি জি, আর আমি ছোট, আচ্ছা, বললাম যে পীর সাহেব, আপনার সাথে তোমার গানের যোগ্যতা মিলে না, জি, জি। আপনি অনেক যে
আমার বেয়াদবি হবে, আপনি আপনার ক্ষমা করবেন। কার বাড়ি গান হয়েছে এখন মনে আছে? সালিমুল্লাহ সালিমুল্লাহ সাহেব বাড়ি। হ্যাঁ, পূর্ব পূর্ব পাড়া কয়টারে আচ্ছা, পূর্ব পাড়া। পূর্ব পাড়া গান আরম্ভ হয়েছে। তারা কইল আমরা হাসরের মাঠ ফুটতাম। আচ্ছা আচ্ছা, মানে পালার বিষয়টা ছিল হাসরের মাঠ। সাবজেক্ট হাসরের মাঠ। হাসরের মাঠে কি কি ঘটনা হবে এই বিষয়ের উপরে সারা রাত ব্যাপী। শেষে ছেড়ে বিনা লজ্জা ভয় মাসুকের আশেরো আমিত্বের পরিচয় দেয় না কখনো। যাইয়া ফানা ফিল্লায় থাকে বাঁকা বিল্লায়, যাইয়া ফানা ফিল্লায় থাকে বাঁকা বিল্লায়, বাউল জবানে কয় তার সর্বদর্শন, পীড়িতের সার্থকতা মধুর মিলন, পীড়িতের সার্থকতা মধুর মিলন। আচ্ছা, আপনি এখন পর্যন্ত 2700 গান লিখেছেন, তার মধ্যে আপনার এই লেখার মধ্যে অনেক গান আছে না যে আপনার একান্ত নিজের ব্যক্তিগত দুঃখ কষ্ট এই বিষয়গুলো গানের মধ্যে ফুটে উঠছে, এরকম কোন গানের কথা মনে পড়ে? কত কইব আচ্ছা, মনে আছে? এমনি যে কোনো গানের কলি দু একটা লাইন বা এমনি আপনি এমনি স্বাভাবিকভাবে বললেও হবে। দেখছি আর দুনিয়া করে বেজান সব কাজ আছে, 14টা অন্তরায় দেখছি এই দুনিয়া করে বেজান সব কাজ আছে, ঘরে বেচার বাইরে বেচার বেচার পদ্ধতি উঠে। আপনার এই এতগুলো গানের মধ্যে সব থেকে প্রিয় কোন গান, এরকম কোন গান আছে? গানে প্রেমের মানুষ কমাইলেছে। প্রেমের মানুষ ঘুমাইলে চাইয়া থাকে। আচ্ছা, বই দেখুন। আচ্ছা, এই বই গান 2009 সালে কুমার বিশ্বাসে গাওয়ার পরে আমার সরকারের বই ছাপাই দিচ্ছে। আচ্ছা, কোনো আপনার এখন পর্যন্ত কয়টি বই, গানের কয়টি বই সংকলন? দুইটা। এই দুটো বইয়ে কতগুলি গান লিপিবদ্ধ হয়েছে? একটা গানের বইয়ের মধ্যে যেটা হুমায়ুন কবির জাহানুর সাহেব 2009 সালে দিয়েছিলেন, এই গানটা বইটার মধ্যে 70টা গান। আচ্ছা আচ্ছা, আমার জানা আছে। আচ্ছা, পরে আমি লেখছি তত্ত্ব সম্বন্ধে, যে মানুষ কি জিনিস, বুঝছি, দেহ তত্ত্বের উপর। তত্ত্বের মধ্যে লেখছি। আপনার এই যত গানগুলি আছে এই গানগুলির মধ্যে আধ্যাত্মিক, মারিফতি, শরীয়তি, ভাটি বাংলার জীবন বা সামাজিক জীবন সবকিছুর উপরে গান লিখা আছে, সব বিষয়ের উপরে লিখেছেন? সব কিছুর উপরে। আচ্ছা আচ্ছা, কবি কি এক সাবজেক্টে লাগে? সব বিষয়ের উপরে লিখা। আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা একটা কবরস্থান, কিন্তু এখানে কোনো মানুষ এখনো সমাহিত নয়। এই যে এই কবরটা হইছে আমরা সুনামগঞ্জের পল্লী বাউল জবান আলী ফকিরের। উনি নিজের হাতে এই কবরটা নিজে তৈরি করছেন এবং উনি যেন মারা যাওয়ার পরে এখানে ওনারে সমাহিত করা হয়। তো আমরা আজকে আসছি পল্লী বাউল জবান আলীরে দেখার লাগি। তো উনি ওনার এই মাজারটা আমরা দেখাইলেন যে এইখানে উনি মারা যাওয়ার পরে যেন সমাহিত হয়, ওনার এই সমাধি স্থান এই জায়গাটা। তো আপনারা আমরা সিলেটের অসংখ্য মরমী মহাজন আছেন, ওনার মতো এইরকম চিন্তা আমরা খুব কম মহাজন মরমীরার জীবনে দেখতে পারছি বা শুনছি। কিন্তু পল্লী বাউল জবান আলী উনি ওনার নিজে 10 শতক জায়গা, এখানে 10 শতক জায়গা আছে, উনি কিনিয়া ওনার এই কবরস্থানের লাগি কিছু জায়গার বাকি জায়গাটা উনি মসজিদ বানাইবার লাগি এখানে কিনছে। ওনার বাসস্থানের অবস্থাটা খুব জরাজীর্ণ, কিন্তু ওনার মনের জায়গাটা কি এই যে নিজের কবরস্থান এবং মসজিদের লাগি জায়গাটা, এটা একটা বিশাল বিষয়। মরমিয়া চিন্তা চেতনা না থাকলে, মরমী ভাব দ্বারা যদি একজন মানুষের মনে উদয় না হয় তাহলে এরকম ভাবনা আসে না। আচ্ছা আঙ্কেল, আপনি তো এখন পর্যন্ত 700-800 গান লিখছেন এবং জীবনের ছোটবেলার সময়টা কি আপনি লেখালেখির সাথে সম্পৃক্ত এবং নিজের গান নিজেও পরিবেশন করছেন, পাশাপাশি আমরা সিলেটি মরমীরার মহাজনদার গানও গাইছি। আচ্ছা, তো আপনার এই যে লেখার যে ধারাবাহিকতা, এইটা তো আপনার ছেলে মেয়ে 10 জন শুনছি, তো এরা কি এই বিষয়টা এখনো দরিয়া রাখতে পারছে? কেউ কি লেখালেখির সাথে আছে? না, লেখালেখির সাথে না। মানে আপনার মতো কেউ আর গান লেখরা না? আপনি পরে এই আপনার ইয়েটা নাই, এমনি হয়তো এরা টুকটাক গাইন মনে হয়। আপনার গান কি আপনার ছেলেমেয়েরা কেউ টুকটাক গাওয়া? নাচে না,
এমনি আপনি আপনার যখন গান কেউ পরিবেশন করে তখন আপনার কাছে কেমন লাগে? এটা এটা বলার অপেক্ষা রাখে না, তবে কি আনন্দ পাই। আমার নিজস্ব অনুষ্ঠান, আমি শিল্পকলা একাডেমি 2 বার করছি, বাইরে করছি আর 2 বার। আচ্ছা, এটা আপনার নামেই? আমার নামে একক অনুষ্ঠান। আচ্ছা, আপনার যে ঘরের সামনে এখানে একটা জায়গা মানে মাজারের মতো দেখলাম, এটা আপনি নিজে করছেন? নিজে করছি। মানে এটা এভাবে করার উদ্দেশ্য কি আপনার মনের থেকে, কি কেন করেন? এখানে কেমন পর্যন্ত মানুষ আইব, মানে, আপনি মারা যাওয়ার পরে আপনার এখানে কিয়ামত পর্যন্ত মানুষ আসবে? আসবে, আচ্ছা, এটা আপনার বিশ্বাস? বিশ্বাস। আচ্ছা, অনেক তো আছে, আপনি আপনার কবর নিজেই তৈরি করেছেন? তৈরি করছি, কোনো 4 টাকাও দেয়া নাই, মানে আপনি আপনার নিজের টাকা দিয়ে এটা করছি। যাতে আপনি মারা যাওয়ার পরে এখানে আপনাকে সমাহিত করা হয়। এটা ওখান বাকি কাজগুলো করার জন্য 2.5 লক্ষ টাকা লাগে। তো এই যে আপনি মাজার বা আপনার এই যে কবর আপনি নিজে নিজ হাতে তৈরি করলেন, বা এটা একটা মাজারের মতো কাঠামো দিলেন, এইগুলো করার পরে আপনার এলাকার মানুষ কি এই বিষয়টা কিভাবে দেখে? ভালো থাকে। আমরা চাই আপনি আমাদের মাঝে আরো 100 বছর বেঁচে থাকুন এবং সুস্থ থাকুন। আল্লাহ তাআলা আপনারে সুস্থ রাখুন, আমরা যেন এইভাবে এসে বারবার দেখতে পারি। প্রেমিকের এক পলকে কোটি বছর যায়, এরেছে মরণ ভালো থাকা প্রতিকা। পল্লী বাউল জবানে গায়, পল্লী বাউল জবানে গায়, তার খবর কে রাখে? প্রেমের মানুষ ঘুমাইলে সাইয়া থাকে, প্রেমের মানুষ ঘুমাইলে সাইয়া থাকে। ভালো মন্দের ধার ধারে না যা বলার